আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ 9 পেজের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আম আমরা গত ক্লাসে দেখতেছিলাম যে 6 ডটস নামের একটা আইএলটিএস রিডিং এর প্যাসেজ। আমরা এটা পড়ে আসলে ইংরেজি ভাষা সম্পর্কে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে চেষ্টা করতেছিলাম। তো আমরা পুরা প্যাসেজটা তখন পড়ে শেষ করি নাই। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা এই প্যাসেজের শেষ পর্যন্ত যাব। আচ্ছা স্যার, আমরা আসছিলাম এই প্যারাগ্রাফটা পর্যন্ত। এই যে লিভিং লিটল লুইস ইন অনগোয়িং অ্যাগনি বাই দি এজ অফ 5 হি হ্যাড লস্ট হিজ ভিশন কমপ্লিটলি। 5 বছর হতে হতে তার দৃষ্টিশক্তি একেবারেই চলে গিয়েছিল। আচ্ছা, তারপরের প্যারাগ্রাফে আসি। Because Lewis was so young when he became blind, his development of theory of mind had not yet reached the point where children become aware that their internal experience is not the universal state of the world. আচ্ছা, লম্বা সেন্টেন্স, আমরা এটাকে পিস আকারে নিব। আচ্ছা, বিকজ লুইস ওয়াজ সো ইয়াং ওয়েন হি বিকেম ব্লাইন্ড, যেহেতু লুইস অনেক অল্প বয়সের ছিল, ওয়েন হি বিকেম ব্লাইন্ড, যখন সে অন্ধ হয়ে গিয়েছিল, his development of theory of mind had not yet reached the point, যে তার যে থিওরি অফ মাইন্ড, অর্থাৎ মানে মানুষের মন সম্পর্কে তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার যে বোধ শক্তি, এটা হ্যাড নট ইয়েট রিচ দ্য পয়েন্ট, তখনও পর্যন্ত ওই পর্যায়ে এসে পৌঁছায় নাই, where children become aware that their internal experience is not the universal state of the world. মানে যেই পর্যায়ে এসে বাচ্চারা বুঝতে শেখে যে তাদের ইন্টারনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ তারা যা অনুভব করে, ইজ নট দ্য ইউনিভার্সাল স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, যে এটাই পৃথিবীর সার্বজনীন অবস্থা না। At first, he thought that the world had sunk into a permanent night. তো প্রথম দিকে at first he thought that the world had sunk into a permanent night. তার মনে হচ্ছিল যে পৃথিবী বুঝি মানে চিরস্থায়ী রাতের মধ্যে চলে গেছে, সারা পৃথিবীতে একদম চিরকালের জন্য রাত নেমে আসছে। He kept asking his parents where the sun had gone. যে সে খালি বারবার তার বাবা মাকে জিজ্ঞেস করতেছিল যে সূর্যটা কোথায় গেছে। তো এই প্যারাগ্রাফটা পড়ে আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে, কারণ আমার নিজেরও এরকম ছোটো ছোটো ছেলে আছে। তো আমি মানে তার বাবা মার জায়গায় নিজেকে কল্পনা করলে আসলে মানে কি বলবো, জিনিসটা চিন্তা করলে খুবই খুবই খারাপ লাগে যে একটা ছোট বাচ্চা, ও বুঝতেও শিখে নাই যে আসলে ও যে অন্ধ হয়ে গেছে। ও মনে করতেছে যে সারা পৃথিবী কেন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। 3 বছর বয়সে ওর চোখে আঘাত পাইছে, 5 বছর নাগাদ টোটালি অন্ধ হয়ে গেছে। ও মনে করতেছে যে সব জায়গায় বুঝি অন্ধকার। ও এইটা এখন পর্যন্ত বুঝতেছে না যে আসলে ও নিজেই খালি দেখতে পায় না। আচ্ছা, পরের প্যারাগ্রাফে যাই। Eventually, he realized that it was his own sight that had disappeared and began learning to navigate the world with the senses he had left. আচ্ছা, eventually, এক পর্যায়ে এসে, he realized that it was his own sight that had disappeared. সে বুঝতে শিখলো, সে উপলব্ধি করলো that it was his own sight that had disappeared, যে তার নিজের দৃষ্টি চলে গিয়েছে। It was his own sight that had disappeared and began learning to navigate the world with the senses he had left. যে তার বাদবাকি যে ইন্দ্রিয়গুলো ছিল, তার যে সেন্সরি অর্গানগুলো ছিল, ইন্দ্রিয় বলতে আমরা যেটা জানি যে শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, এইগুলো চোখ, কান, নাক, তারপরে এই ধরনের জিনিসগুলো। তো তার বাদবাকি যে এই ইন্দ্রিয়গুলো ছিল, এগুলা দিয়ে সে পৃথিবীতে চলতে ফিরতে শেখা শুরু করলো। অ্যান্ড বিগ্যান লার্নিং টু ন্যাভিগেট দ্য ওয়ার্ল্ড। স্যার, ন্যাভিগেট মানে হচ্ছে মানে চলাফেরা করা বেসিক্যালি। তো উইথ হ্যাঁ এইটা began learning to navigate the world with the senses he had left. আচ্ছা, তারপরের প্যারাগ্রাফে কি বলছে? The adults in his life read books to him and he went to school with all the other children. যে তার পরিবারে বা তার আশেপাশে সমাজে যে বড় মানুষরা ছিল, the adults in his life read books to him, তাকে বই পড়ে শোনাতো। অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল উইথ অল দি আদার চিলড্রেন, এবং সে অন্য সব বাচ্চাদের সাথে স্কুলে যেত। ওয়ার হি এক্সেলড ডিসপাইট হিজ ব্লাইন্ডনেস, যেখানে সে অসাধারণ ভালো রেজাল্ট করতো
আচ্ছা, কোথায় ছিলাম আমরা? অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল উইথ অল দি আদার চিলড্রেন ওয়্যার হি এক্সেলড ডিসপাইট হিজ ব্লাইন্ডনেস। যে সে অন্য সব বাচ্চাদের সাথে স্কুলে যেত, যেখানে সে তার অন্ধত্ব সত্ত্বেও আহ, অনেক ভালো রেজাল্ট করছিল। আচ্ছা, এক্সেল মানে হচ্ছে মানে খুব ভালো পারফরমেন্স দেখানো। আচ্ছা, but whatever little Louis, sorry, whatever, no, whenever, but whenever little Louis asked whether there were any books for blind children, he was met with a lamenting no. আচ্ছা, বাট ওয়েন এভার লিটল লুইস আস্কড, কিন্তু যখনই ছোট্ট লুইস হচ্ছে জিজ্ঞাসা করতো ওয়েদার দেয়ার ওয়ার এনি বুকস ফর ব্লাইন্ড চিলড্রেন, ওয়েদার মানে এখানে যে, যখনই ছোট্ট লুইস জিজ্ঞেস করতো যে অন্ধ বাচ্চাদের জন্য কোনো বই আছে নাকি, ওয়েদার দেয়ার ওয়ার এনি বুকস ফর ব্লাইন্ড চিলড্রেন, হি ওয়াজ মেট উইথ আ ল্যামেন্টিং নো। মানে হি ওয়াজ মেট কথাটা হচ্ছে একটু ওই যে আবারও ওই বাগধারা দিয়ে বলা, যে তাকে তাকে খুব হতাশার সাথে খুব দুঃখের সাথে বলা হতো যে না, নাই। আচ্ছা, ল্যামেন্ট শব্দটা, এই যে এখানে যে ল্যামেন্টিং নো, তো ল্যামেন্ট শব্দটার মানে হচ্ছে বিলাপ করা, ঠিক আছে, মানে খুব ভীষণভাবে দুঃখিত হওয়া। তো এখানে ল্যামেন্টিং নো মানে হচ্ছে যে অত্যন্ত দুঃখের সাথে তাকে জানানো হতো যে না, এরকম বই নাই। আ লোকাল নোবেল ওম্যান was so touched by his story that she wrote a letter to the Royal Institute for the Blind in Paris, beseeching them to accept him. আচ্ছা, লম্বা সেন্টেন্স, পুরোটা একবারে নেওয়ার দরকার নেই, আমরা পিস পিস করে নিচ্ছি। আ লোকাল নোবেল ওম্যান ওয়াজ সো টাচড বাই হিজ স্টোরি, যে একজন স্থানীয় সম্ভ্রান্ত মহিলা, নোবেল ওম্যান, নোবেল মানে আমরা জানি সম্ভ্রান্ত বা অভিজাত, ওয়াজ সো টাচড বাই স্টোরি, যে সে তার গল্প শুনে এতটাই সে ব্যথিত হয়েছিল, দ্যাট শি রোট আ লেটার টু দ্য রয়্যাল ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড ইন প্যারিস, যে তিনি হচ্ছে একটা চিঠি লিখলেন টু দ্য রয়্যাল ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড, যে প্যারিসে অবস্থিত যেই রয়্যাল ইনস্টিটিউট ছিল অন্ধদের জন্য, যে সংস্থান ছিল, তাদের কাছে চিঠি লিখলেন, বিসিচিং দেম টু অ্যাকসেপ্ট হিম। স্যার, বিসিচ মানে হচ্ছে এই যে রিকোয়েস্ট শব্দটা আমরা জানি, এই রিকোয়েস্টের একটা সিনোনিম হচ্ছে বিসিচ। তো বিসিচ এর আক্ষরিক অর্থ দ্বারাই মানে একেবারে মানে খুব কাচুমাচু হয়ে রিকোয়েস্ট করা, একেবারে মানে হাতে পায়ে ধরা টাইপের একটা ব্যাপার। সো বিসিচ দেম টু অ্যাকসেপ্ট হিম, তাদেরকে খুব করে রিকোয়েস্ট করলেন যে তারা যাকে তাকে অ্যাকসেপ্ট করে। ওয়ান ডে আ লেটার অ্যারাইভড অ্যানাউন্সিং হিজ অ্যাডমিশন, একদিন একটা চিঠি আসলো যেখানে কিনা তার এই যে ওখানে ভর্তি হওয়ার ঘোষণা ছিল। আচ্ছা, আসলে ভর্তি হওয়ার তো ঘোষণা হয় না, ভর্তি হওয়ার কাইন্ড অফ নোটিস আই গেস। আচ্ছা, অ্যানাউন্সিং হিজ অ্যাডমিশন, নেক্সট প্যারাগ্রাফ। When young Louis arrived at the royal school, he didn't need to see to know that there was nothing royal about it. যে যখন ইয়াং লুইস হচ্ছে এই রয়্যাল স্কুলে এসে পৌঁছলো, when young Louis arrived at the royal school, he didn't need to see to know that there was nothing royal about it. যে তার মানে দেখার প্রয়োজন পড়লো না এইটা বুঝতে পারার জন্য যে এই জায়গার মধ্যে আসলে রয়্যালিটি বা রাজকীয়তার কিছু নাই। দ্য বিল্ডিং হ্যাড বিন এ প্রিজন ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের সময় এই বিল্ডিংটা হচ্ছে একটা জেলখানা ছিল। অ্যান্ড দ্য কন্ডিশনস ফর দ্য ইয়াং পিউপলস ওয়ার অনলি মার্জিনালি বেটার, যে এখানে যে ইয়াং ছাত্ররা বসবাস করত তাদের জন্য তাদের পরিস্থিতি হচ্ছে খুব সামান্যই ভালো ছিল ওই প্রিজনারদের থেকে। মার্জিনালি মানে এখানে খুব সামান্য একটু বেশি। ডিসপাইট হিজ হ্যারোয়িং হোম সিকনেস। আচ্ছা স্যার, হ্যারোয়িং মানে হচ্ছে এখানে এমন কিছু যা মানে অনেক বেশি অস্বস্তিতে ফেলে, ঠিক আছে, এই সেন্টেন্সে অর্থটা হচ্ছে এরকম। এবং হোম সিকনেস মানে হচ্ছে ওই যে বাসার কথা মনে পড়া, মানে অর্থাৎ তার মানে বাসার কথা খুব বেশি মনে পড়তো। সো ডিসপাইট হিজ হ্যারোয়িং সিকনেস, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, তো ডিসপাইট হিজ হ্যারোয়িং হোম সিকনেস কথাটার মানে দাঁড়ায় যে তার যে ভীষণভাবে বাসার কথা মনে পড়তেছিল এটা সত্ত্বেও লুইস স্টেইড, লুইস থেকে গেল। বিকজ সামওয়্যার ইন দিস ওল্ড মোল্ডি বিল্ডিং দেয়ার ওয়ার বুকস ফর দ্য ব্লাইন্ড, যে কেননা সামওয়্যার ইন দিস ওল্ড মোল্ডি বিল্ডিং, এই শ্যাওলা পড়া, মোল্ড মানে শ্যাওলা, ছাতা, ছত্রাক, সামওয়্যার ইন দিস ওল্ড মোল্ডি বিল্ডিং, এই পুরাতন এই ছত্রাক পড়া বিল্ডিংয়ের কোথাও না কোথাও
কোনো এক জায়গায় দেয়ার ওয়ার বুকস ফর দ্য ব্লাইন্ড, এখানে অন্ধদের জন্য বই ছিল। দিস বুকস ওয়ার ফিউ অ্যান্ড প্রেশিয়াস, যে এই বইগুলো ছিল সংখ্যায় খুবই কম এবং অত্যন্ত মূল্যবান। আচ্ছা, তারপরে হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। So only the best students were allowed to read them. তাই শুধুমাত্র সবচেয়ে ভালো স্টুডেন্টদেরকেই হচ্ছে এগুলো পড়তে দেওয়া হতো। লুইস ওয়াজ ডিটারমাইন্ড দেন টু বিকাম ওয়ান অফ দ্য বেস্ট, যে লুইস তখন বদ্ধপরিকর হয়ে গেল, ডিটারমাইন্ড টু বিকাম ওয়ান অফ দ্য বেস্ট, যে সবচেয়ে ভালো স্টুডেন্টদের একজন হওয়ার জন্য সে বদ্ধপরিকর হলো। আচ্ছা, অ্যান্ড হি ডিড, এবং সে আসলেই মানে ভালো করলো। Finally, the day of his dreams arrived, and a book for the blind was placed before him with a ceremonious thud. আচ্ছা, ফাইনালি, অবশেষে, দ্য ডে অফ হিজ ড্রিমস অ্যারাইভড, যে তার স্বপ্নের দিনটা এসে উপস্থিত হলো, এই স্বপ্নের ক্ষণ এসে উপস্থিত হলো। অ্যান্ড আ বুক ফর দ্য ব্লাইন্ড ওয়াজ প্লেসড বিফোর হিম, যে অন্ধদের জন্য লেখা একটা বই তার সামনে এনে রাখা হলো। উইথ এ সেরেমোনিয়াস থার্ড, স্যার সেরেমনি হচ্ছে অনুষ্ঠান, সেরেমনি মানে অনুষ্ঠান, আর সেরেমোনিয়াস মানে হচ্ছে অনুষ্ঠানপূর্ণ বা আনুষ্ঠানিক, আমি বলবো না, মানে খুব আনুষ্ঠানিকতার সাথে। সেরেমোনিয়াস, থার্ড হচ্ছে শব্দ, ওই যে ধরাম করে ফেলা, ওই রকম একটা ব্যাপার, যে মানে খুব জোরে তার সামনে হচ্ছে রাখা হলো, বইটা অনেক ভারী, এরকম জোরে আঘাত করলো টেবিলে, এই জন্য হয়তো বলা হয়েছে উইথ এ সেরেমোনিয়াস থার্ড। মানে কথাটার মানে দ্বারা এরকম যে তার সামনে জিনিসটা এমনভাবে রাখা হইলো যেন না জানি কি দিতেছে তাকে। বাট টু হিজ অ্যাস্টনিশমেন্ট, কিন্তু সে অবাক হয়ে দেখলো, টু হিজ অ্যাস্টনিশমেন্ট, ইট ওয়াজ আ গ্রেভলি ডিসএনচ্যান্টিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা ছিল খুব ভীষণ রকমের হতাশ করা অভিজ্ঞতা, হতাশাজনক অভিজ্ঞতা। স্যার, ডিসএনচ্যান্টিং কথাটা মূলত আসছে এনচ্যান্ট থেকে। এনচ্যান্ট মানে জাদু করা, ঠিক আছে, জাদু করা, মুগ্ধ করা। সো এনচ্যান্ট থেকে ডিসএনচ্যান্টিং আসছে, মানে মানে হয়ে গেলে তখন জিনিসটার মানে দাঁড়ায় এরকম যে এমন কিছু যা হচ্ছে মানুষের মোহ ভেঙে দেয়, ঠিক আছে, যেটা মানে কোনো কিছু সম্পর্কে খুব ভালো ধারণা ছিল, সেই ধারণাটা নষ্ট হয়ে যায়। সো ইট ওয়াজ এ গ্রেভলি, আর গ্রেভ মানে হচ্ছে আক্ষরিক অর্থে গ্রেভ মানে হচ্ছে কবর, ঠিক আছে, কিন্তু গ্রেভ আবার অন্য ক্ষেত্রেও ব্যবহার হয়, যেরকম গ্রেভ মিস্টেক, মারাত্মক ভুল। তারপরে গ্রেভলি উন্ডেড বলে, যে কেউ একজন মারাত্মক আহত হওয়া তাকে বলে হচ্ছে গ্রেভলি উন্ডেড। তো অথবা হিজ ইনজুরিজ আর গ্রেভ, এরকম বলে। আর এখানে হচ্ছে গ্রেভলি ডিসএনচ্যান্টিং যখন বলতেছে, তখন এটার মানে হচ্ছে যে এটা ভীষণ রকমের হতাশাজনক একটা অভিজ্ঞতা ছিল। আচ্ছা, বাট টু হিজ অ্যাস্টনিশমেন্ট ইট ওয়াজ এ গ্রেভলি ডিসএনচ্যান্টিং এক্সপিরিয়েন্স। দ্য টেক্সট ওয়াজ রিটেন ইন এনর্মাস রেজড লেটার্স। দ্য টেক্সট তো আমরা বুঝি লেখা। দ্য টেক্সট ওয়াজ রিটেন ইন এনর্মাস রেজড লেটার্স, যে বিশাল বড়, ইনর্মাস, রেজড লেটার্স মানে ওই উঁচু করে উঠানো, মানে অ্যালফাবেটগুলো সব মানে খোদাই করে উঁচু উঁচু করে রাখা হয়েছিল, হয়তো বা খোদাই তো আর করা হয় নাই, মানে খোদাই করলে তো দেবে যাবে জিনিসটা, তা না, কিন্তু হইতে পারে যে মানে প্রত্যেকটা অক্ষর হচ্ছে কাগজ থেকে উঠানো ছিল। enormous raised letters so that the blind reader could trace them with his fingertips, যাতে করে একজন অন্ধ পাঠক could trace them with his fingertips. trace মানে এখানে হচ্ছে যে মানে কোনো কিছুর অবয়ব বুঝতে পারা, কোনো কিছুর চারপাশ দিয়ে হাত বুলানো। could trace them with their fingertips, যে তাদের ওই আঙ্গুলের ডগা দিয়ে জিনিসটাতে হাত বুলে এটার মানে অর্থ বুঝতে পারতো। because each sentence took half a page, the books were short and disappointing. যেহেতু প্রত্যেকটা সেন্টেন্স লিখতে অর্ধেক পেজ খরচ হয়ে যেত, দ্য বুকস ওয়ার শর্ট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং, বইগুলো ছিল খুবই ছোট মানে আমি বলতেছি যে ভিতরের লেখার লেংথ অনুসারে, এমনিতে বইয়ের সাইজ অনেক বড় কিন্তু লেখা অনেক কম। দ্য বুকস ওয়ার শর্ট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং, এবং হতাশাজনক ছিল, মানে পড়ে কোনো মজা পাওয়া যেত না। আচ্ছা, but the dispirited young Lewis soon saw a new frontier of hope. কিন্তু ডিসপিরিটেড হচ্ছে আপনার হতাশ হওয়া, ঠিক আছে, মানে আশাভঙ্গ হওয়া, এরকম একটা অর্থ। বাট দ্য ডিসপিরিটেড ইয়াং লুইস সুন স নিউ ফ্রন্টিয়ার অফ হোপ,
কিন্তু এই আশাভঙ্গ হওয়া ইয়াং লুইস সে শীঘ্রই মানে আশার একটা নতুন দিগন্ত দেখতে পেল। নিউ ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার হচ্ছে নতুন আবিষ্কৃত জায়গা, এটাকে ফ্রন্টিয়ার বলে, বা কোনো কিছুর কিনারা, সীমানা, দিগন্ত এরকম। স নিউ ফ্রন্টিয়ার অফ হোপ, যে আশার নতুন দিগন্ত দেখতে পেল। দ্য হেডমাস্টার ডেলিভার্ড নিউজ that a French army captain had invented a military communication code using patterns of dots to represent sounds. আচ্ছা, দ্য হেডমাস্টার ডেলিভার্ড নিউজ, যে হেডমাস্টার হচ্ছে এই খবর তাকে পৌঁছালো, দ্যাট আ ফ্রেঞ্চ আর্মি ক্যাপ্টেন, যে একজন ফ্রেঞ্চ আর্মির একজন ক্যাপ্টেন, হ্যাড ইনভেন্টেড আ মিলিটারি কমিউনিকেশন কোড, সে হচ্ছে একটা ওই যে সামরিক একটা মানে যোগাযোগের কোড উদ্ভাবন করেছে। ইনভেন্ট মানে আমরা জানি উদ্ভাবন করা, আবিষ্কার করা, মিলিটারি মানে সামরিক, আর কমিউনিকেশন মানে তো যোগাযোগ। কোড ইউজিং প্যাটার্নস অফ ডটস টু রিপ্রেজেন্ট সাউন্ডস, যে কোডটা হচ্ছে এই যে মানে বিভিন্নভাবে সাজানো কতগুলো ডট ব্যবহার করতো, যেই ডটগুলো হচ্ছে শব্দের প্রতিনিধিত্ব করতো। অর্থাৎ ডটগুলা যদি ট্রান্সলেট করা যায় তাহলে এগুলো শব্দ হইতো। তো মানে শব্দ বোঝানোর জন্য ডট ইউজ করতো। আচ্ছা, লুইস লার্ন টু রিড দ্য প্যাটার্নস দেন টু রাইট দ্যাম, যে লুইস হচ্ছে এই প্যাটার্নগুলো পড়া শিখলো, তারপরে হচ্ছে সেগুলো লিখতে শিখলো। বাট অলদো হি প্র্যাকটিসড টায়ারলেসলি, কিন্তু যদিও সে মানে অক্লান্তভাবে এটা প্র্যাকটিস করতো, টায়ারলেস অক্লান্ত, he eventually grew frustrated that even a short message required a great many dots. কিন্তু এক পর্যায়ে সে ফ্রাস্ট্রেটেড, হতাশ, আবারও হতাশার আরেকটা সিনোনিম, eventually grew frustrated, সে হতাশ বা বিরক্ত হয়ে গেল, that even a short message required a great many dots, যে খুব ছোট একটা মেসেজ দিতেও অনেকগুলা ডট লাগতো। intuiting that the best way to complain is to improve. আচ্ছা স্যার, ইনটিউটিং শব্দটা আসছে ইনটুইশন থেকে, আর ইনটুইশন মানে হচ্ছে অনুভূতি বা অনুভব হওয়া বা মনে হওয়া, বা আসলে ভিতর থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারা, এরকম একটা জিনিস ইনটুইশন, গাট ফিলিং। ইনটিউটিং দ্যাট দ্য বেস্ট ওয়ে টু কমপ্লেইন ইজ টু ইমপ্রুভ, যে মানে এই চিন্তা থেকে যে অভিযোগ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজেকে আরও করা, আরও আরও বেটার করা, আরও এটাকে কী বলে, নিজের উন্নতি সাধন করা। Lewis set out to devise a better system that would allow the blind to write like the sighted. যে লুইস সেট আউট, যে লুইস মানে শুরু করলো টু ডিভাইস আ বেটার সিস্টেম, এমন একটা সিস্টেম তৈরি করা, ডিভাইস মানে এখানে তৈরি করা, ম্যানুফ্যাকচার করা, বা ওই যে ইনভেন্ট, এই যে উপরে একটা কথা ছিল না, দ্য ফ্রেঞ্চ আর্মি ক্যাপ্টেন হ্যাড ইনভেন্টেড, সো ওই ইনভেন্টের সিনোনিম কিন্তু এখানে ডিভাইস। আচ্ছা, লুইস সেট আউট টু ডিভাইস আ বেটার সিস্টেম দ্যাট উড অ্যালাউ দ্য ব্লাইন্ড টু রাইট লাইক দ্য সাইটেড। আচ্ছা স্যার, এখানে একটা কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে যে ইনভেন্ট শব্দটা তো আরও একবার দিতে পারতো, তো দিল না কেন? এটা হচ্ছে ভালো লেখার একটা বৈশিষ্ট্য, যে একই শব্দ বারবার ব্যবহার করবে না। এটা করলে হচ্ছে মানে যে পাঠক তার কাছে একটু জিনিসটা মানে একঘেয়ে লাগতে শুরু করে। তো লেখার ওই যে শৈল্পিক মান বজায় রাখার জন্য করা হয় মূলত, ওই যে কি বলে, একই শব্দ পারতপক্ষে বারবার ব্যবহার করা হয় না, সিনোনিম ব্যবহার করা হয়। আচ্ছা, কোথায় ছিলাম আমি? ইনটিউটিং, এটা হয়ে গেছে। লুইস সেট আউট টু ডিভাইস এ বেটার সিস্টেম দ্যাট উড অ্যালাউ দ্য ব্লাইন্ড টু রাইট লাইক দ্য সাইটেড, যে লুইস শুরু করলো যে একটা এর থেকে ভালো একটা সিস্টেম তৈরি করতে শুরু করলো, দ্যাট উড অ্যালাউ দ্য ব্লাইন্ড টু রাইট লাইক দ্য সাইটেড, যেটা কিনা হচ্ছে একজন অন্ধ লোককে দৃষ্টিসম্পন্ন লোকের মতোই লিখতে সাহায্য করবে, লিখতে অ্যালাউ করবে, লিখতে সাহায্য করবে, লিখতে দিবে। One in which the dots represented letters rather than sounds, মানে এটা এমন একটা সিস্টেম হবে যেখানে কিনা ডটগুলা লেটারের প্রতিনিধিত্ব করবে, rather than sound, শব্দের পরিবর্তে। আচ্ছা, তারপরে কি বলছে?
In a testament to combinational creativity, that marvelous way in which our unconscious shakes the tree of memory for fragments of existing ideas, impressions, and inspirations and combines them into something new, Lewis drew on his childhood memories of his father working on the leather strips with his all into the night. আচ্ছা, পুরা প্যারাগ্রাফটা একটা মাত্র সেন্টেন্স দেখছেন। আচ্ছা, আমরা দেখি এটাকে ছোট করে নিতে পারি কিনা। ইন আ টেস্টামেন্ট টু কম্বিনেশনাল ক্রিয়েটিভিটি। আচ্ছা, কম্বিনেশনাল কথাটা আসছে কম্বাইন থেকে। কম্বাইন মানে কোনো কিছু মানে দুইটা জিনিসকে সংযুক্ত করা, দুইটা জিনিসকে একত্র করা। তো ইন আ টেস্টামেন্ট, টেস্টামেন্ট মানে হচ্ছে সাক্ষী, ঠিক আছে। সো ইন আ টেস্টামেন্ট টু কম্বিনেশনাল ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে সৃষ্টিশীলতা। তো মানে কোনো কিছু কম্বাইন করতে পারার ক্ষেত্রে এই যে সৃষ্টিশীলতা, এটার সাক্ষী স্বরূপ, এটার সাক্ষী দিয়ে দ্যাট মার্ভেলাস ওয়ে ইন উইচ, আচ্ছা যেটা কি না মানে ওই ক্রিয়েটিভিটি সম্পর্কে বলতেছে, দ্যাট মার্ভেলাস ওয়ে ইন উইচ আওয়ার আনকনশিয়াস শেকস দ্য ট্রি অফ মেমোরি, যে যেই ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে আমাদের আনকনশিয়াস, আমাদের অবচেতন মন শেকস দ্য ট্রি অফ মেমোরি, আমাদের স্মৃতির গাছকে নাড়া দেয়। ফর ফ্র্যাগমেন্টস অফ এক্সিস্টিং আইডিয়াস, আচ্ছা ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে খণ্ড, এক্সিস্টিং আইডিয়াস, এক্সিস্ট মানে হচ্ছে এমন কিছু যার অলরেডি অস্তিত্ব আছে। আচ্ছা, তো অর্থাৎ যেই ক্রিয়েটিভিটি দিয়ে আমাদের অবচেতন মন হচ্ছে স্মৃতির গাছকে নাড়া দেয়। ফর ফ্র্যাগমেন্টস অফ এক্সিস্টিং আইডিয়াস, মানে ইতোমধ্যেই থাকা উপস্থিত মানে আইডিয়ার টুকরার জন্য, ধারণার খণ্ডের জন্য, আইডিয়াস, ইমপ্রেশনস অ্যান্ড ইন্সপিরেশনস অ্যান্ড কম্বাইন্স দেম ইন্টু সামথিং নিউ, যে মানে যেই ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে মানুষ তার স্মৃতির গাছকে নাড়া দেয় এরকম খণ্ড খণ্ড আইডিয়া, তারপরে ইন্সপিরেশন, অনুপ্রেরণা, এগুলার জন্য, এবং তারপরে সেগুলাকে জড়ো করে নতুন কিছু তৈরি করে। তো সেই ক্রিয়েটিভিটি দিয়ে বলতেছে লুইস ড্রিউ অন হিজ চাইল্ডহুড মেমোরিজ, যে লুইস হচ্ছে তার ছোটবেলার স্মৃতির থেকে সে অনুপ্রেরণা নিল। ড্রিউ অন মানে হচ্ছে ড্র, এটা হচ্ছে কি জানেন, টানা, যেরকম ওই যে ইনজেকশন দিয়ে রক্ত টেনে যেরকম বের করে, তো ওইটাকে কিন্তু বলে ড্র ব্লাড। হ্যাঁ, যেরকম দ্য ডক্টর ড্রিউ ব্লাড ফ্রম দ্য পেশেন্ট উইথ আ সিরিঞ্জ। তো এইখানে এই ড্র মানে হচ্ছে টানা। তারপরে ওই যে আমরা তীর ধনুক বলি, তো ওই ধনুকের যে রশিটা ওইটাকে যে টানা হয় পিছন দিকে, ওইটাকেও কিন্তু বলে যে ড্র। যেরকম ড্র ইয়োর অ্যারোস, তো ওই রকম ড্র মানে একটা তো আমরা জানি যে ছবি আঁকা, তো ড্র এর আরেকটা অর্থ কিন্তু হয় যে টানা। Lewis drew on his childhood memories of his father working on his leather strips, যে লুইস হচ্ছে তার শৈশবের সেই স্মৃতি থেকে সে অনুপ্রেরণা বের করলো। অফ হিজ ফাদার ওয়ার্কিং অন হিজ লেদার স্ট্রিপস, মানে যেই স্মৃতিগুলোতে আর কি তার বাবা হচ্ছে এই চামড়ার যে টুকরার উপরে কাজ করতো, উইথ হিজ অল ইনটু দ্য নাইট, যে ওই অল টুলটা ব্যবহার করে তার বাবা যে চামড়ার ফালির উপরে কাজ করতো গভীর রাত পর্যন্ত, মানে ইনটু দ্য নাইট কথাটার মানে দাঁড়ায় হচ্ছে মানে অনেক রাত পর্যন্ত। তো ওই স্মৃতি থেকে সে অনুপ্রেরণা নিল তার ক্রিয়েটিভিটি প্রদর্শন করে। আচ্ছা, এই প্যারাগ্রাফটা মোটামুটি বলা চলে যে এই প্যাসেজের মধ্যে হয়তো সবচেয়ে কঠিন। যাই হোক, টাইম passed a year, then two, as Lewis continued to work on his code. আচ্ছা, টাইম passed, সময় কেটে যেতে লাগলো। a year, then two, 1 বছর, তারপরে 2 বছর। as Lewis continued to work on his code, যে সময়ের মধ্যে হচ্ছে লুইস তার কোডের জন্য কাজ করে যাচ্ছিল। He was frequently ill from the tuberculosis that would eventually take his life, যে সে প্রায় সময়ই ফ্রিকুয়েন্টলি সে অসুস্থ থাকতো ফ্রম দ্য টিউবারকুলোসিস দ্যাট উড ইভেনচুয়ালি টেক হিজ লাইফ। ওই যে টিউবারকুলোসিস বা টিবি বলে আমরা জানি, টিবিটাই তো মনে হয় যক্ষা। সো টিউবারকুলোসিস দ্যাট উড ইভেনচুয়ালি টেক হিজ লাইফ, যা কিনা শেষ পর্যন্ত তার জীবন হরণ করবে।
মানে তার মৃত্যুর কারণ হবে, মানে সে প্রায়ই এই টিবি রোগে ভুগতো, যেটা কিনা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়। বাট হি লেবার্ড থ্রু হিজ ইলনেস, কিন্তু তার অসুস্থতা সত্ত্বেও সে কাজ করে যাচ্ছিল, আনটিল হিজ রাইটিং সিস্টেম ওয়াজ ফাইনালি রেডি টু বি টেস্টেড। যতদিন না তার যে লেখার পদ্ধতি এটা মানে টেস্ট করার জন্য মানে প্রস্তুত হয়ে গেল। আচ্ছা, ওয়াজ ফাইনালি রেডি টু বি টেস্টেড। দ্য হেডমাস্টার রেড ফ্রম আ লাইব্রেরি বুক। তার যে হেডমাস্টার ছিল সে লাইব্রেরির একটা বই থেকে মানে পড়ে শোনালো। অ্যান্ড লুইস টুক টুক ডিকটেশন ইন ডটস। যে লুইস হচ্ছে এই কথাগুলো লিখে রাখছিল ডটের মাধ্যমে। দেন রেড দ্য টেক্সট ব্যাক পারফেক্টলি, এবং তারপর সে ওই টেক্সট একদম হুবহু পড়ে শোনালো। ওয়ার্ড অফ হিজ ট্রায়াম্ফ স্প্রেড থ্রু দ্য স্কুল। যে তা ওয়ার্ড মানে এখানে সংবাদ, হ্যাঁ, তো তার এই বিজয়ের সংবাদ, ট্রায়াম্ফ মানে এখানে বিজয়, তো তার এই বিজয়ের সংবাদ পুরা স্কুলে ছড়িয়ে গেল। হিজ সিস্টেম উড সুন বিকাম আ মেজর গ্লোবাল অ্যালফাবেট। যে তার এই পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি এখানে, উড সুন বিকাম আ মেজর গ্লোবাল অ্যালফাবেট, যে এটা খুব দ্রুতই হচ্ছে পৃথিবীব্যাপী একটা বড় ধরনের বলবো মেজর, মানে বড় মাপের একটা মেজর গ্লোবাল অ্যালফাবেটে পরিণত হবে, মানে হওয়ার ছিল বা হয়ে গিয়েছিল, কিভাবে এটা বলা যায়। হিজ সিস্টেম উড সুন বিকাম আ মেজর গ্লোবাল অ্যালফাবেট, যে সে খুব তাড়াতাড়ি তার এই অ্যালফাবেট পৃথিবীতে খ্যাতি অর্জন করলো। হি ওয়াজ জাস্ট 15, যে ওই সময় তার বয়স ছিল মাত্র 15 বছর। তো এই প্যাসেজটার উপরে ভিত্তি করে কতগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমি চাই না যে আপনারা এখানে কোশ্চেন অ্যান্সার সলভ করার মতো কোনো ধরনের প্রেশার নেন। আমি শুধু চাই যে আমরা হচ্ছে এই ধরনের কিছু ভিডিওতে আমরা হচ্ছে এই আইএলসের রিডিং প্যাসেজগুলো আমরা পড়ে বুঝতে শিখবো, যাতে করে ইংরেজি ভাষা সম্পর্কে মানে সার্বিকভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ক্ষমতা এটা বাড়ে। ঠিক আছে, তো আমি আসলে সলিউশনের দিকে যাচ্ছি না। আশা করি এই প্যাসেজটা আপনাদের ভালো লেগেছে, আমার নিজেরও পড়ে অনেক ভালো লাগছে। যদি এই ক্লাসটা থেকে মনে হয় যে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।